গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতব আলীর লেখা প্রেমের উপন্যাস শবনম, আজ তৃতীয় পর্ব। আমি রোমান্টিক নই, এই প্রেম আমার সাজে না। এই প্রেম তারই জন্যে যে বেদনা সইতে জানে, যে সংগ্রামে ভয় পায় না। আমি ছেলেবেলা থেকেই ভীরু, কৈশোরে সাহস করে কোনো মেয়ের সঙ্গে কথা কইতে পারিনি। অনাদৃতের প্রতি আকৃষ্ট হওয়া কোনো কোনো মেয়ের স্বভাব। তারা যেচে কথা কইলে আমি লজ্জায় ঘেমে নেয়ে কি উত্তর দিয়েছি তা আমি চেষ্টা করেও স্মরণ করতে পারব না। চণ্ডীদাস পড়ে পেয়েছি ভয়। দিনের পর দিন শ্রীরাধার মতো সইতে হবে আমাকে বিরহ দহন। দরকার নেই আমার কানুর প্রেম। গোপিনীদের মধ্যে সর্বশ্রেষ্ঠা হওয়ার আমার কোনো প্রয়োজন নেই। বনস্পতির গৌরব নিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে বিদ্যুৎপাত ঝঞ্ঝাবাত সইবার মতো শক্তি আর সাহস আমার নেই। আমি মেহেদির বেড়া হয়ে থাকতেই রাজি। আর তিনি যদি তার উপর দয়া করে সাদামাটা দু একটি ফুল ফোটান, তবে আমি নিজেকে মহাভাগ্যবান বলে তাকে বারবার নমস্কার করব। আমি চেয়েছি ঘরের প্রেম, বধূর প্রেম। বধূর প্রেম আমি চাইনি। সংসারের অবহেলা অনাদারের মাঝখানে এইটুকু সান্ত্বনা যে বাড়ি ফিরলে আমি সেখানে সবচেয়ে আদরের ধন। সারা দিনমান সে আমার সঙ্গে থাকবে স্বপ্নের মতো। আমি চলাফেরা করব সেই স্বপ্ন সম্মোহনে, ঘুমে চলার রোগী যেরকম হাঁটে। আর রাত্রিকালে সে পাশে থাকবে, জানলার কাছে চাঁদ যেরকম অপলক দৃষ্টিতে নিদ্রিতের শিয়রে জাগে। মণি ভরা প্রবাল হার পরা নীলাক্ষী নীলাম্বুজের ঝড় ঝঞ্ঝার অশান্তি ঐশ্বর্য আমি চাইনি। গ্রামের নদীটি পর্যন্ত আমি হতে চাইনি। আমি হতে চেয়েছিলাম বাড়ির পেছনের ছোট্ট পুকুরটি, যেটি আমার বধূর, আমার নির্জনে পাতা সংসারের জননীর একান্ত আপন। সেখানে সামান্যতম তরঙ্গ উঠে আমাকে বিক্ষুব্ধ করে না, আমার বধূকে ভীতার্ত করে না। এই মণিহার আমায় নাহি সাজে, তবু ভাগ্যের কাছে স্বীকার করব, এই 40 ঘণ্টা আমার কেটেছে যেন এক অপূর্ব সঙ্গীতের সুরলোকে। 40 ঘণ্টার দিগন্তে দেখতে পাচ্ছি আমার তীর্থাবসানের দরগা চূড়ো। আর যেতে যেতে দেখছি পথের দুপাশে কত অতিথিশালার বিশ্রান্তি, কত সাধু সজ্জন সঙ্গম। শুনছি মন্দিরের ঘণ্টা, দূর হতে ভেসে আসা ভোরবেলাকার আজান। এবারে ঘরে ঢুকল ঝড়ের বেগে, যেন আসতে কত দেরি হয়ে গিয়েছে। আমার সামনে এসে হিন্দুস্তানি কায়দায় নমস্কার মুদ্রাতে হাত দুটি জোড় করে কপালে ঠেকিয়ে বললে, আমি তোকে ভালোবাসি। প্রথমটাই বুঝিনি, তারপর হো হো করে হেসে উঠেছিলুম। বুঝেছ? আমি বললুম, এ তুমি শিখলে কোথায়? আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আমার কোনো উত্তর না দিয়ে বললে, আমি করলুম প্রেম নিবেদন, আর তুমি হাসলে। চোখ থেকে আগুন বেরোচ্ছে না ঠিকই, কিন্তু ভেজা দিনের দেয়াশোলাইয়ের মতো কখন যে জ্বলবে ঠিক নেই। আমি অতি কষ্টে তাকে শান্ত করলুম। আমি কি মূর্খ! উচ্চারণ আর ব্যাকরণের দিকে গেল কান, বক্তব্যটা উপেক্ষা করে গেলুম। ধন্য সেই রাজা যিনি ভিখারিনীর ছেঁড়া কাপড় দেখেননি, দেখেছিলেন তার মুখ, তার হৃদয়, আর তাকে বসিয়েছিলেন সিংহাসনে। আমি আহাম্মক শাহজাদিকে দেখছি ভিখারিনীর বেশে। নিজের গালে চড় মেরেছি বহুবার। এবার মারলুম লাথি। বললে, হিংসে হল না কেন তোমার? কোনো ইয়াংম্যান আমাকে শিখিয়েছে সেই সন্দেহে? আমি বললুম, সে বাঙালি ইয়াংম্যান নয়। হার মেনে বললে, কান্দাহারে আমাদের এক চাপরাশি ছিল, সে যৌবনে কলকাতায় নৌকরি করত, তার কাছ থেকে শিখেছি। শবনম ভালো করে উচ্চারণটা শিখল, কারণ এই কথাগুলো শুদ্ধভাবে বাংলাতে বলতে বা উচ্চারণ করতে কোনো কাবুলির অসুবিধা হবার কারণ নেই। শুধু বাঁধল গিয়ে ভ অক্ষরে। ভারতবর্ষের বাইরে মহাপ্রাণ বর্ণ নেই বললেও চলে, এমনকি দক্ষিণ ভারতেও নেই। শেষটায় যখন বললুম ঠিক,
তখন ভারী খুশি হল। শুধালে, আর তো তোমার কোনো ফরিয়াদ নেই? আমি চিন্তা করে বললুম, আমার আর কোনো ফরিয়াদ নেই, ভবিষ্যতেও থাকবে না। সন্দেহ নয়নে তাকিয়ে শুধালে, হঠাৎ? হঠাৎই কাল রাত্রে মনে পড়ল একটি সংস্কৃত শ্লোক, শত্রুর মিলনে মনে অতি কষ্ট হয়, বন্ধু বিচ্ছেদে হয় কষ্ট সাতিশয়। উভয়ই বহু কষ্ট দেয় যদি মনে, শত্রু মিত্রে কিবা ভেদ তবে এ ভুবনে। কবিভূষণ পূর্ণচন্দ্রের অনুবাদ। শবনম বললে, 1 নম্বরই প্যারাডক্স, এরপর আর কোনো ফরিয়াদ থাকার কথা নয়। তারপর চিন্তা করতে করতে বললে, কিন্তু এর উত্তরটা কি? তুমি বলো। দোস্ত মঙ্গল কামনা করে, দুশ্মন বিনাশ কামনা করে। আমি কামনাটা বড় করে দেখি, ফলটা অত বড় করে না। আমি বললুম, সাবাস দোস্তি কানি মন, আমার দিলের দোস্ত, সাবাস। হিন্দুস্তানের ধর্মগুরুও বলেছেন, মা ফলেষু কদাচন। আরও কিছু কথা হল। আজ কিন্তু সমস্তক্ষণ লক্ষ্য করছিলুম, আজ যেন শবনমের মন অন্য কোনোখানে, হয়তো কোনো কথা বলতে চায় কিংবা শুধাতে চায়। এমন সময় রাস্তায় হঠাৎ চেঁচামেচি আর আর্ত কণ্ঠস্বর শোনা গেল, এত জোর যে আমরা দুজনেই শুনতে পেলুম। শব্দটা ক্রমেই বেড়ে যেতে লাগলো দেখে আমি একটু উৎকণ্ঠিত হলুম। এমন সময় দূর হতে একসঙ্গে অনেকগুলো বন্দুক ছোঁড়ার শব্দ শোনা গেল। দুজনাতে নিচে নেমে খবর নিয়ে জানা গেল, ডাকাতের সর্দার বাচ্চায় সকাও কাবুল আক্রমণ করতে এসেছে, আমানুল্লাহকে তাড়াবে। আফগানিস্তানের এই অধ্যায় বিস্ময়জনক, যে কোনো প্রামাণিক ইতিহাসে পাওয়া যায়। এক বাঙালি মুসলমানও এ বিষয়ে লিখেছেন। শবনম আমাকে হাত ধরে ওপরে নিয়ে এলো। ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘন ঘন পায়চারি করতে লাগলো। একবার বললে, আমানুল্লাহকে বাবা বারবার বলেছেন তিনি বারুদের পিপের উপর বসে আছেন, কিন্তু তিনি বিশ্বাস করতে চাননি। যাগে, আমার তাতে কি? এইরকম আর্তনাদ আর গুলির আওয়াজ মেশানো অট্টরোল আমি জীবনে কখনো শুনিনি। একবার ভাবলাম শবনমকে বলি, আমি আর আব্দুর রহমান তাকে বাড়ি পৌঁছিয়ে দিয়ে আসি, কিন্তু সেই সংকটে আমার সত্য কর্তব্য কি কিছুতেই স্থির করতে পারলুম না। ঘরের চেয়ে রাস্তা যে বেশি বিপজ্জনক। ওদিকে আবার শবনমের আপন ভদ্রাসন নিশ্চয়ই আমার বাড়ির চেয়ে অনেক বেশি সুরক্ষিত। কি করি? শবনম পায়চারি করছে। আপন মনে বলল, কেউ জানত না, বাবাও জানতেন না। পায়চারি বন্ধ করে বললে, শুনতে পাচ্ছ বন্দুকের শব্দ এগিয়ে আসছে? বহুদূরের বন্দুকের শব্দ এগিয়ে আসছে না পিছিয়ে যাচ্ছে বোঝবার মতো সূক্ষ্ম শ্রবণ শক্তি সৃষ্টিকর্তা নিরীহ বঙ্গ সন্তানকে দেননি। শবনম আবার বললে, তাতে আমার কি? আমি তার মানে বুঝতে পারলুম না। 8 ঘন্টার উপর হয়ে গিয়েছে প্রথম বন্দুকের আওয়াজ শোনার পর। এমন সময় তোপল খান এসে ঘরে ঢুকল। সেলাম করে শবনমকে শুধালে, বাড়ি যাবে না দিদি? শবনম বললে, যাব পরে। তুমি এখন নিচে গিয়ে আব্দুর রহমানের সঙ্গে দেউড়ির দরজার উপর পাথর চাপাও, আর যা যা সব করতে হয়। তোপল খান যেভাবে ঘাড়ে নেড়ে চলে গেল, তার থেকে স্পষ্ট বোঝা গেল শবনমের উপর তোপলের নির্ভর মুর্শিদের উপর চেলার বিশ্বাসের মতো। ভ্যালের কাছে তাহলে হিরোইন হওয়াটা অসম্ভব নয়। শবনমের মুখে হাসি ফুটেছে। আমার একটু দুঃখ হলো, আমার গায়ের জোর ওর মতো হলো না কেন। শবনম আমাকে মুখোমুখি হয়ে বললে, তুমি বড় সরল। ভাবলে তোপলকে দেখে ভরসা পেলুম এই বন্দুক পিস্তলের জমানায়? যাগে। বেশ কিছুক্ষণ নীরব থেকে বললে, শোনো। আমি বললাম, হ্যাঁ। শান্ত কণ্ঠে আমার চোখে চোখ রেখে বললে, আমি স্থির করেছি আমাদের বিয়ে হবে। তুমি কি বলো? ধাক্কাটা কিরকম লেগেছিল সেটি আমি বুঝিয়ে বলার চেষ্টা করব না। আমার মুখে কথা ফোটেনি, এবং চেহারায় যদি কোনো ভাব ফুটে থাকে তবে সেটা হতভম্বের। সেই শান্ত কণ্ঠেই বললে, তোমার চোখ আমি চিনি, তোমাকে কিচ্ছু বলতে হবে না। এবারে আমিই জিতেছি।
তারপর চেয়ারটা কাছে টেনে এসে আমার দু জানুর উপর দু হাতে ভর করে সামনের দিকে ঝুঁকে বললে, এবারে সব কথা শোনো। আমার মুখ দিয়ে তখনও কথা ফোটেনি। বললে, আমি জানতুম এর একটা বোঝাপড়া একদিন করতেই হবে, তাই আজকের দিনটা ঠিক করেছিলুম। আস্তে ধীরে তোমার মনের গতি দেখে প্রসন্ন মুহূর্তে আমি যে একান্ত সর্বশান্ত তোমারই হতে চাই সেটি জানাবো। ইতিমধ্যেই ডাকু এসে জিনিসটা যেমন কঠিন করে তুলল তেমন সহজও করে দিল। এখন কতদিন এরকম চলবে কেউ বলতে পারে না। আর সময় নেই, আজই এক্ষুনি আমাদের বিয়ে। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। আমি কিছু বলতে চাইনি। হ্যাঁ, এক্ষুনি। তুমি ভেবেছিলে আমি উত্তেজিত হয়েছি ডাকু এসেছে বলে? তা নয়, আমি খুঁজছিলাম বিয়ের দুজন সাক্ষী। আব্দুর রহমান তো আছেই, কিন্তু ভিড় ঠেলে কাকে ডেকে নিয়ে আসি? রাস্তায় এই ভয়ে পাগলদের ডাকলেও কেউ আসবে না। তোপল খান আসাতে আমার দুশ্চিন্তার অবসান হলো। উঠে দাঁড়িয়ে বললে, তুমি অজু করে এসো। মোহগ্রস্তের মতো অজু সেরে বাইরে এসে দেখি তোপল আর রহমানে মিলে ড্রয়িং রুমের আসবাবপত্র সরিয়ে মাঝখানে আরেকখানা কার্পেট পেতেছে। শুনেছি চাকর বাকরদের বকশিস দিলে তারা খুশি হয়। এদের মুখে আজ যে বদান্যতা দেখলুম সে তো লক্ষপতির মুখেও আমি কখনো দেখিনি। শবনম এক কোণে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কি যেন পড়ছে। তার মুখচ্ছবি বড়ই শান্ত। আমি কাছে যেতেই কি কি করতে হবে বলে দিলে। দুজনাতে মুখোমুখি হয়ে বসলাম। শবনম মুখের উপর ওড়না টেনে দিয়ে মাথা নিচু করলে। আমি বললুম, আমি অমুক অমুকের ছেলে, তুমি তমুক তমুকের মেয়ে। তোমাকে স্ত্রীধন দিয়ে। তোপল খান শুধালে, স্ত্রীধন কত? আমি বললুম, আমার সর্বস্ব। তোপল খান বললে, একটা অঙ্ক বললে ভালো হয়। আমি জোর করে আবার বললুম, আমার সর্বস্ব। স্ত্রীধন দিয়ে মোহাম্মদী 4 শর্তে তোমাকে স্ত্রীরূপে পেতে চাই। তুমি রাজি? এ যেন শবনমের গলা নয়, দূর থেকে ভেসে আসছে অতি মৃদু কণ্ঠে তার সম্মতি। 3 বার ওই প্রশ্ন জিজ্ঞেস করতে হলো, 3 বার সে সম্মতি জানালে। আমি সাক্ষীদের দিকে তাকিয়ে বললুম, আপনারা এই বিবাহের শাস্ত্রসম্মত 2 সাক্ষী। আপনারা আমার প্রস্তাব আর মুসাম্মদ শবনম বানুর সম্মতি 3 বার শুনেছেন? দুজনেই বললে, শুনেছি। শবনমের কথা ঠিক হলে আনুষ্ঠানিক বিবাহ এইখানেই ইতি। তোপল খান বহু বিয়ে দেখেছে বলে দুহাত তুলে একটা প্রার্থনা করল। আমিও হাত তুললুম। শবনম মাথা নিচু করে একেবারে মাটির কাছে নামিয়ে দুহাত দিয়ে প্রায় মুখ ঢেকে। প্রার্থনাতে একটা মাত্র কথা ছিল, হে খোদা, আদম এবং হাওয়ার মধ্যে, ইউসুফ ও জুলেখার মধ্যে, হজরত খাদিজার মধ্যে যে প্রেম ছিল, এই দুজনের ভেতর সেই রকম প্রেম হোক। আব্দুর রহমান উদ্বাহু হয়ে প্রার্থনার সময় জোর গলায় ঘন ঘন বললে, আমিন আমিন। ওরা দুজন চলে যাবার পর আমি যেখানে ছিলুম সেখানেই বসে রইলুম। কিছুই তো জানি নে তারপর কি করতে হয়। শবনম কিছু বলেনি। উঠে গিয়ে সামনে বসে বললুম, শবনম। তাকিয়ে দেখি ওড়না ভেজা। শুধালুম, কিছু না ভেবেই ওড়না সরালুম। সুস্থ বুদ্ধিতে পারতুম না। দেখি শবনমের চোখ দিয়ে জল পড়ছে। শুধালুম, এ কি? শবনম চোখ মেলে বললে, বলো। তখন দেখি আমার বলবার কিছুই নেই। তাকে তুলে ধরে সোফার দিকে নিয়ে যেতে গিয়ে দেখি সেটাকে সরানো হয়েছে। আমি সেদিকে যাচ্ছিলুম। বললে, না, ওদের ডাকো, তোমার ঘর আমি সেই রকমই চাই। ঘর ঠিক করা হলো। বললে, তুমি শো। আমার পাশে আধ হেলান দিয়ে বসে আমার চুলের ভেতর আঙুল চালাতে চালাতে বললে, ঠিক এরকম হবে আমি ভাবিনি। আমি ভেবেছিলুম হয়তো খানা পিনা গান বাজনা বোমা বারুদ ফাটিয়ে বিয়ের ব্যবস্থা আমি করতে পারবো। আর তা সম্ভব না হলে অন্যটার জন্যও তৈরি ছিলুম। আমি বললুম, এই তো ভালো। সে কি আমি জানি নে? খানা পিনা বন্ধু সমাগম হলো না, তার জন্য আমাদের দুঃখ। তবে একটা পদ যে এত বেশি হচ্ছে সে আবার সব পুষিয়ে দিচ্ছে। শুনছ সাদির সাদিয়ানা, বোমা বারুদ,
কীরকম বন্দুক মেশিন গানের শব্দ হচ্ছে। আমানুল্লাহর শালির বিয়েতেও এর এক আনা পরিমাণও হয়নি। ডাকাত আমাদের সাদিয়ানার ভার নিয়েছে না? এও তো ডাকাতির বিয়ে। আমি কিচ্ছুটি বলিনি। আমার হিয়া কানায় কানায় ভরা। আমার জাহাজ বন্দরে ভিড়েছে। পাল দীর্ঘ, অতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাওয়াকে মুক্তি দিয়েছে। হাল বৈঠা নিস্তব্ধ, উটের ঘণ্টা আর বাজছে না। বললে, আমি তোমার কাছে ক্ষমা চাই। এবার আমাকে মুখ খুলতে হলো। ডান হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বললে, আমার শহর স্বামী কথা বলে কম। শোনো, তোমাকে বড় কষ্ট দিয়েছি। তুমি আমাকে কতখানি চাও সে আমি জানতুম। আরও জানতুম সর্বশেষ চাওয়া সমাজের সামনে পাওয়া। তুমি সাহস করে নিজের মনের কাছেই চাইতে পারোনি। আমার কাছে বলা সে তো বহুদূর। আমার কিন্তু তখন বড্ড কষ্ট হয়েছে। যখন নিতান্ত সইতে পারিনি তখন শুধু বলেছি, আমার কাছে ওষুধ আছে। তুমি নিশ্চয়ই আসমান জমিন হাত রেছ। কি ওষুধ? তুমি বিদেশি, কি করে জানবে যে যত অসুবিধেই হোক আমি আমার দেশের সমাজের সম্মতি নিয়ে বিয়ে করতে চাই? আমার জন্য অতখানি নয় যতখানি তোমার জন্যে। তুমি কেন ডাকাতের বেশে আমাকে ছিনিয়ে নেবে? ময়মুরব্বি, ইয়ার দোস্ত এবং আরও 5 জনের প্রসন্ন কল্যাণ আশীর্বাদের মাঝখানে আমরা একে অন্যকে বরণ করব। গুল বুলবুল এক বাগিচাতেই থাকবে, চতুর্দিকে আরও ফুল, আরও বুলবুল। আমি কোন দুঃখে আমার শাখা ছেড়ে তোমাকে ঠোঁটে করে নিয়ে মরুভূমির কিনারায় বসব? সমাজ আপত্তি করলে থোড়াই পরোয়া করতুম। ধর্মমতে তুমি আমি, সমাজ কেন, বাপ মায়ের আপত্তি সত্ত্বেও বিয়ে করতে পারি। কিন্তু সমাজ কি শের না বাবুর, বাঘ না সিংহ, যে তাকে হামেহাল পিস্তল দেখাতে হবে? সমাজ তেজি ঘোড়া, দানা পানি দেবে, তার পিঠে চড়বে, বেয়াড়ামি করলে পায়ের কাঁটা দিয়ে অল্প গুঁতো দেবে, আরও বেশি হলে চাবুক, আর একদম বিগড়ে গেলে পিস্তল। তারপর নতুন ঘোড়া কিনবে, নতুন সমাজ গড়বে। আর এখন এখন তো সব কিছুর ফয়সালা হয়ে গেল। প্রথমে বলি, কাবুলের সমাজ ঠিক আমাদের সমাজ নয়। আমাদের গুটি কয়েক পরিবার নিয়ে আমাদের সম্পূর্ণ সমাজ। সেই সমাজ এখন আমাদের আশীর্বাদ করবে। জানো, এদেশে এরকম বিশৃঙ্খলা প্রায়ই হয়। গোষ্ঠীতে গোষ্ঠীতে লড়াই, শহরে শহরে লড়াই, রাজায় রাজায় লড়াই। রাজায় ডাকুতে অবশ্য এই প্রথম। তখন ভিন মহল্লায় গিয়ে কখনো কখনো 15 দিন 1 মাস আটকা পড়ে যেতে হয়। সমাজ শুনে বলবে, এই তো ভালো, তারা শাস্ত্র অনুযায়ী কাজ করেছে। পরে যখন সমাজপতিরা কানাঘুষো শুনবেন আগের থেকে মহব্বত ছিল, তখন তারা আরও খুশি হয়ে দাড়ি দুলোতে দুলোতে বলবেন, বেহতর সুদ, খাইলি বেহতর সুদ, আরও ভালো। লোকলজ্জার ভয়ে বিয়ে করার চেয়ে দিলের টানে বিয়ে করা অনেক ভালো, বহুত বেহতর। তুমি কিন্তু ভেবো না তোমার বাড়িতে 15 দিন থাকতে হবে বলে সেই ওসিলা নিয়ে তোমাকে বিয়ে করেছি। তোমাকে বিয়ে করার জন্যে আমি আমার হৃদয়ের হয়ে মনের কাছে প্রস্তাব পেশ করি হোটেলের বারান্দায়। মন বিচক্ষণ জন, সে সায় দিল অনেক ভেবেচিন্তে নদীর তীরে। আর এখন যে ভূতের নৃত্য আরম্ভ হলো, তার শেষ কবে কোথায় কে জানে। তাই বিয়েটা চুকিয়ে রাখলুম। আমার যা করার হয়ে গিয়েছে করা, এখন আর সবাই এর সঙ্গে নিজেদের খাপ খাওয়া। দুঃখ করে ফের বললে, ওরা দেখছে আমানুল্লাহ রাজমুকুট, এদিকে তার যে কত শক্তিক্ষয় হয়ে যাচ্ছে সেটা কেউ লক্ষ্য করছে না। কবি সাহিব বড় বেদনাতেই বলেছিলেন, মোমবাতিটির আলোর মুকুট বাখানি কবি কি বলে, কেউ দেখে না তো ওদিকে বেচারি পলে পলে যায় গলে। তারপর শবনমের মনে কি ভাবোদয় হলো জানি নে, আমার কানের কাছে মুখ এনে সেটাকে দিল কামড়ে। বললে, ভেবনাথ তোপল খানের প্রার্থনা তোমার কাম কামড়ানোর স্বর্গদ্বার আমার জন্য খুলে দিল। ও জানে না, তুমিও জানো না, আমি তার অনেক পূর্বেই স্বর্গের ভেতর বসে আছি। কিন্তু বন্ধু, আমার সন্দেহ জাগছে তুমি আমার কথায় কান দিচ্ছ না।
আমি খোলাখুলি সব কিছু বলবো বলে স্থির করেছি। বললুম, দেখো শবনম, শবনম শিউলি না শিউলি শবনম? আমি বললুম, শিশির সঞ্চিত শেফালি, শবনমে ভেজা শিউলি, হিমিকা। এটা কি শব্দ? আগে তো শুনিনি। শবনমের অতি বিশুদ্ধ সংস্কৃত শব্দ। হিমালয় জানো তো? তারই হিম, বাংলায় শুধু হিমি। আমার সবচেয়ে পছন্দ হয়েছে হিমিকা। আমি বললুম, কানে কানে কহি তোরে, বধুরে যেদিন পাব, ডাকিব হিমিকা নাম ধরে। বললে, ভারী মধুর, আমার ইচ্ছে হয় সমস্ত রাত এরকম কবিতা শুনি। কিন্তু এখন বলো, তুমি কি ভাবছিলে? তোমার বাবা কি তোমার জন্য চিন্তিত হচ্ছেন না? আমি ভয়ে ভয়ে কথাটা তুলেছিলুম। ও যদি কিছু মনে করে? আমার ভয় ভুল। নিঃসংকোচে বলল, আগে হলে বলতুম তুমি তোমার বাড়ি থেকে আমাকে তাড়াচ্ছ। এখন তো এটা আমার বাড়ি, এটা আমার আশ্রয়। এক্ষুনি যে মোহাম্মদী 4 শর্তে আমায় বিয়ে করলে, তার এক শর্ত হচ্ছে স্ত্রীকে আশ্রয় দেয়া। আপন বাড়িতে আশ্রয় দেব তা তো বলিনি, সর্বশ্রেষ্ঠ আশ্রয়। চোখ পাকিয়ে বললে, এ কি হচ্ছে? 4 শর্তের প্রতিধ্বনি মিলিয়ে যাবার পূর্বেই তুমি শর্ত এড়াবার গলি খুঁজছ? তবে শোনো, আমার আব্বাজান আমার জন্যে 1 দানা গম পর্যন্ত ভাববেন না। আমরা দুটো লড়াই ফেসাদ দেখেছি। একবার তিনি আটকা পড়েন, আরেকবার আমি। তিনি বয়েতবাজি করেছিলেন কোন এক আস্তা বলে, আর আমি পাশ বালিশ জাবড়ে ধরে ভোঁস ভোঁস করে ঘুমিয়েছিলুম এক বান্ধবীর বাড়িতে। আসলে তার দুশ্চিন্তা অবধি থাকবে না যখন শুনবেন তোপল খান বাড়ি ফেরেনি। সন্ধ্যা হলে কি হয়, মাথায় যা মগজ তা দিয়ে মাছ ধরার একটা টোপ পর্যন্ত হয় না। এই দেখলে না, আজ সন্ধ্যায় আরেকটু হলে আমাকে কিরকম ডুবিয়েছিল। তুমি বলছিলে তোমার সর্বস্ব দেবে স্ত্রীধন হিসেবে, আর ওই অগাধ তোপলটা কোনে পক্ষের সাক্ষী হয়ে অঙ্ক চেয়ে সেটা কমাতে যাচ্ছিল। আব্বা জানতে পেলে ওকে আইসক্রিম ফালুদা করে ছাড়বেন। আমি শুধালুম, তিনি জানবেন নাকি? উৎসাহের সঙ্গে বললে, নিশ্চয়ই জানবেন, আজ না হয় নাইবা জানলেন। আমি শুধালুম, তখন? হেসে উঠে যা বললে সেটি রবীন্দ্রনাথ অতি সুন্দর ছন্দে গেঁথে দিয়ে গিয়েছেন। ওরে ভীরু, তোর উপরে নেই ভুবনের ভার। বললে, জানেমান, আমি প্রেমে পড়েছি, আর কিচ্ছু না। কিন্তু আমার সম্পর্কে এক দিদিমণি আছেন, ফিরিস্তার মতো পবিত্র পুণ্যবতী। তাকে সব খুলে বলে জিজ্ঞেস করেছি। তিনি এক লহমা মাত্র চিন্তা না করেই বললেন, যাকে তোর হৃদয় চায় তাকে বিয়ে করবার অধিকার তোকে আল্লাহ দিয়েছে, আর কারো হক নেই তোদের মাঝখানে দাঁড়াবার। ব্যাস, বুঝলে? আমার বাবা আমাকে ভালোবাসেন। সর্দার আওরঙ্গজেব খানকে আমি চটাতে পারি দরকার হলে, কিন্তু আমার শ্বশুর মশাইয়ের বিরাগ ভাজন হতে চাইনি। খুশি হয়ে বললে, ঠিক তাই, আমিও তাই চাই, তাই এত মারপ্যাঁচ। কিন্তু এ বিষয়ে আজ এই শেষ কথা। গ্রামোফোনের রেকর্ড শেষ, বুঝলে? আর তার কি তুর্কি নাচ! কখনো ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাত পা নেড়ে চোখ ঘুরিয়ে কংগ্রেসি লেকচার দেয়, কখনো ঝুপ করে কার্পেটের উপর বসে 2 হাঁটু জড়িয়ে ধরে চিবুক হাঁটুর উপর রেখে, কখনো আর্ম চেয়ারে বসে আমার জানু জড়িয়ে ধরে আমার হাঁটুর উপর তার চিবুক রেখে, কখনো আমাকে দাঁড় করিয়ে নিজের সামনে দাঁড়িয়ে আমার কাঁধের উপর 2 হাত রেখে, আর কখনো বা আমাকে সোফায় বসিয়ে একান্তে আমার পায়ের কাছে আসন নিয়ে। আর ঘড়ি ঘড়ি আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, তুমি আমাকে কতখানি ভালোবাসো? 1 খারোয়ার, 1 ও নিম খারোয়ার, 1 গাধা বোঝাই, 1.5 গাধা বোঝাই, বাহারি হিন্দ, ভারত সাগরের মতো, খাইবার পাশের মতো আঁকা বাঁকা, না দারুল আমানের রাস্তার মতো নাক বরাবর সোজা? তোমার হিমিকার ঠিক উচ্চারণ করেছি তো? গালের টোলের মতো ভয়ঙ্কর গভীর, না হিন্দুকুশ পাহাড়ের মতো উঁচু? কখনো উত্তরের অপেক্ষাই করে না, আবার কখনো গ্যাঁট হয়ে বসে গালে হাত দিয়ে অতি ঠান্ডাভাবে উত্তরের প্রতীক্ষা করে, যেন আমার উত্তরের উপর তার জীবন মরণ নির্ভর করছে।
আমি যদি একই প্রশ্ন শুধাই, তবে ছোট্ট মেয়েটির মতো চেঁচিয়ে বলে, না না, আমি আগে শুধিয়েছি। আমি উত্তর দিতে গেলে স্কুল মাস্টারের মতো উৎসাহ দিয়ে কথা জুগিয়ে দেয়, তুলনা সাপ্লাই করে, প্যাডিং টিমিং যাবতীয় সাজ সরঞ্জাম দিয়ে ওটাকে পুজোর বাজারে প্রিয়জনের হাতে তুলে দেবার মতো পোশাকি দুরস্ত করে, আর কখনো বা তীক্ষ্ণ নয়নে আমার দিকে তাকিয়ে ডান ভুরুর ঠিক জায়গায় রেখে বা ভুরুর বাঁ দিকটা ইঞ্চিখানেক ওপরের দিকে তুলে আমাকে পই পই করে পাকা উকিলের মতো ক্রস করে। হিমালয়ের মতো উঁচু সে আমার দরকার নেই, আমার হিন্দু কুশলই চলবে। তার হাইট কত জানো না? তবে বলছিলে কেন অতখানি উঁচু? একবার নিজে দেখালে সে আমাকে কতখানি ভালোবাসে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে সে বাহু প্রসারিত করে পেছনের দিকে ঠেলতে ঠেলতে ব্যালে নর্তকীর মতো দুহাতে দুপিঠ প্রায় ছুঁয়ে ফেলে বললে, এতখানি প্লাস প্লাস। বলতে বলতে আমার কাছে এসে আমার চোখের সামনে তার কোড়ে আঙুল তুলে ধরে বুড়ো আঙুলের নখ দিয়ে কোড়ে আঙুলের ক্ষুদ্রতম কণায় ঠেকিয়ে বললে, প্লাস এটুকুন। তারপর শুধালে, এর মানে বলো তো? আমি বললুম, বলার একটা সুন্দর ধরন আর কি। না, সবচেয়ে বেশি থেকে সবচেয়ে কম দুয়ে মিলিয়ে হলো ইনফিনিটি। ওই যা, ভুলে গিয়েছিলুম বলে ছুটে জানলার ধারে গিয়ে বললে, ওই দেখো আদমসুরত, পাগমানের আদমসুরত, কালপুরুষ আমাদের বিয়ের ভোজে এসে বাইরে দাঁড়িয়ে আছে বেচারি। আকাশের দিকে তাকিয়ে বললে, তুমি আমাদের প্রেমের সাক্ষী। আমি তাকে সপ্তর্ষির অরুন্ধতী বশিষ্ঠের গল্প বললুম। বৈদিক যুগে যে বরকনেকে অরুন্ধতী দেখিয়ে ওরই মতন তার পাশে পাশে থাকতে বলতো সেটাও বললুম। শবনম উৎসাহের সঙ্গে বললে, কোথায় কোথায় দেখিয়ে দাও তো আমায়। আকাশে তখনও সপ্তর্ষির উদয় হয়নি। দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মাত্র একটি অঙ্গে আমাদের বিয়ে সর্বাঙ্গ সুন্দর হয়েছিল। শবনম এই প্রথম খবর দিয়ে আসছিল বলে আব্দুর রহমান কাবুল বাজার ঝেঁটিয়ে খানাপিনার সাজ সরঞ্জাম কিনে রেখেছিল। রাত 12টায় দস্তরখান পাতা হল, পদের পর পদ আসতে লাগল। শবনম ওদের নিমন্ত্রণ করল আমাদের সঙ্গে বসে খেতে। সিন্ধুর ওপারে সেবকগণ প্রভু পরিবারের সঙ্গে বসে খেতে সম্পূর্ণ অনভ্যস্ত নয়, কিন্তু ওরা রাজি হল না। শোনাবার মতলবে ওদের ফিসফিস থেকে বোঝা গেল ওরা বাজি ধরেছে কে বেশি পোলাও খেতে পারে। প্রচুর সময় লাগবার কথা। শবনম মাথা গুঁজে খেল, রুটি দিয়ে জড়িয়ে ধরে মাংস, তরকারি, এমনকি ঝোল পর্যন্ত তুলে খেল, অথচ রুটি ছাড়া অন্য কোনো জিনিস হাতের সংস্পর্শে এলো না। এ শুধু আমি দুজন লোককে করতে দেখেছি, শবনম আর ভূপালের এক প্রধানমন্ত্রী। এদের খাওয়ার পর হাত ধোবার প্রয়োজন হয় না। রুটির যেটুকু ময়দার গুঁড়ো আঙুলের ডগায় লেগেছে সেটুকু ন্যাপকিনে মুছে নিলেই হল। শবনম আমাকে কিছু না বলে হাত ধুয়ে এসে আমার পাশে বসে বললে, তুমি কিচ্ছু মনে করো না, এইসব ব্যাপারে আমার লজ্জাবোধ একটু বেশি। বাইরে ভয়ঙ্কর শীত, চিমনিতে আবার কাঠ দেওয়া হলো। আগুনের সামনে আমরা দুজনা কার্পেটের উপর বসে আছি। শবনম প্যারিসের গল্প বলছে, মাঝে মাঝে আমার হাতখানা কোলে তুলে নিয়ে আদর করছে। একবার হৃদয় সম্পর্কে কি একটা বলতে গিয়ে বললে, এই তো তোমার হার্ট, বলে তার ডান হাত আমার বুকের উপর রাখতে গিয়ে তার হাত সেই ভিজিটিং কার্ড কেসটায় ঠেকল। সঙ্গে সঙ্গে চুপ করে গেল। আমি শুধালুম, কি হলো? তোমার ঘরে কাঁচি আছে? বসো, শোবার ঘরে নিয়ে গিয়েছিলুম, এনে দিচ্ছি। বললে, বারে, এখন আমি সর্বত্র যেতে পারি। বলেই পাখি যেরকম বসা অবস্থাতেই ওড়া আরম্ভ করতে পারে সেরকম ফুরুত করে উড়ে গিয়ে কাঁচিখানা নিয়ে এলো। আমাকে মুখোমুখি বসিয়ে আমার হাতে কাঁচি দিয়ে বললে, আমার জুলফ কাটো। বাঙালির জুলপি কথাটা জুলফ থেকে এসেছে। ইরান তুরানের কুমারীদের অনেকেই দুগুচ্ছ অলোক কানের ডগা অবধি ঝুলিয়ে রাখে। শবনমের চুল ঢেউ খেলানো বলে তার জুলফ দুটির সৌন্দর্য ছিল অসাধারণ। আমি ঠিক জানি নে
একদা বোধহয় ইরান তুরানের বর বাসর ঘরে নববধূর জুলফ পুরোপুরি কেটে দিত। এরপরে যে নতুন চুল গজাত, নববধূ সে চুল কানের পেছনে অন্য চুলের সঙ্গে মিলিয়ে দিত। জুলফে হক কুমারীদের, ইরানে বলা হয় দুখতর, সংস্কৃতে দুহিত্রী, স্পষ্ট বোঝা যায় একই শব্দ। আজকাল এই জুলফ কাটার রেওয়াজ যেসব জায়গায় আছে, সেখানেও বোধহয় শুধু জুলফের ডগাগুলোই কেটে দেওয়া হয়। আমি বললুম, আমার হাত কেটে ফেললেও তোমার জুলফ কাটতে পারবো না। অনুনয় করলে, তাহলে ডগাগুলো কেটে দাও। আমি বললুম, আমায় মাপ করো, আমি চিরকালই কুমারী থাকব? তুমি চিরকালই আমার সামনে পাগমানের সেই ডান্স হল থেকে নামছ, তুমি চিরকালই আমার প্রথম সন্ধ্যার হিমিক। কিন্তু বলো তো, তুমি এই জুলফ কাটা নিয়ে এত চাপ দিচ্ছ কেন? তবে কাছে এসো। আমি আমার 2 তর্জনী দিয়ে তার 2টি জুলফ আঙ্গুল দিয়ে পাকিয়ে পাকিয়ে তার মুখে তুলে ধরে বললুম, বলো। দেখো, চারদিকে এই অশান্তি, অনিশ্চয়তা, এর মাঝখানে তোমাকে নিঃশেষে পাবার জন্যে আমার হৃদয় আমাকে ভরসা দিচ্ছে না। আমি বললুম, আমি তো চাই। আমার 2 হাতে ধরা জুলফি বন্ধনের মাঝখানে যতটা পারে মাথা দুলিয়ে বললে, না না না, তুমি আমাকে এত বেশি ভালোবাসো যে তোমার চাওয়া না চাওয়া সব লোপ পেয়েছে। আমার ভালোবাসা এর কাছে দাঁড়াতেই পারে না। এবারে ভালো করে শোনো, বিয়ের আগে তোমার সঙ্গে আমি এমন কোনো আচরণ করিনি যার জন্য আল্লাহর সামনে আমাকে লজ্জা পেতে হবে। কিন্তু তোমার অসাক্ষাতে এখানে কান্দাহারে দিনের পর দিন, রাত্রির পর রাত্রি, দুপুর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে সন্ধ্যা প্রদীপ না জেলে গৃহকোণে আমি কতবার তোমাকে আমার সর্বস্ব সমর্পণ করেছি তুমি জানো না। চতুর্দিকের বিশ্বব্রহ্মাণ্ড তখন প্রতিবার লোপ পেয়ে গিয়েছে একেবারে নিঃশেষে। আমি যেন বেলাভূমিতে দাঁড়িয়ে, আর তুমি মহাসিন্ধু, দূর থেকে তরঙ্গে তরঙ্গে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছ। আমি দম নিয়ে নাক মুখ বন্ধ করার আগেই তুমি আমাকে তরঙ্গের আলিঙ্গনে আমার সর্বসত্তা লোপ করে দিলে। আর কখনো তুমি এসেছ ঝড়ের মতো, আমার ওড়না তুলে ছুঁড়ে ফেলে দিয়ে আমার জুলফ গুচ্ছের ভেতরে ঢুকে গিয়ে তার প্রত্যেকটি চুল আলাদা আলাদা করে এদিক ওদিক উড়িয়ে দিয়ে আমার চোখের প্রতিটি কাজলের গুঁড়ো কেড়ে নিয়ে আর সর্বশেষে আমার প্রতিটি লোমকূপের শিহরণ জাগিয়ে আমাকে যেন তোমার সর্বাঙ্গে জড়িয়ে কোথায় কোথায় উধাও হয়ে গেলে। কালপুরুষের পাশ দিয়ে কৃত্তিকা 7 ভাই চম্পার ঝাঁকের মাঝখান দিয়ে জ্ঞান ফিরতে দেখি আমি মাথা ঝুঁকে বর্ডারের ওপর বুলবুলির চোখে তুলি লাগিয়ে বসে আছি। আমি চুপ করে শুনে গেলুম। নিঃশ্বাস ফেলে বললে, তুমি পুরুষ, তুমি কি করে বুঝবে কুমারীর প্রেম? তুমি তো সমুদ্র তরঙ্গ, ঝড়ের ঘূর্ণি, আর আমার প্রেম স্বপ্নে স্বপ্নে বোনা শুক্তির মুক্ত। কত ছোট, কত অজানার নিভৃত কোণে তার নীড়, কত আঁখি পল্লব থেকে নিংড়ে নিংড়ে বের করা 1 ফোঁটা আঁখি জল, আর তার প্রতিটি ক্ষুদ্রতম কণাতে আছে কুমারীর লজ্জা, ভয়, সংকোচ। চুপ করে গেলে। আমি কাঁচি হাতে নিয়ে জুলফ থেকে 3 গোছা চুল কেটে নিয়ে বললুম, এই মুক্ত করলুম আমি তোমার লজ্জা, সংকোচ, ভয়। আগুনের সামনে বসেও স্পষ্ট বোঝা যাচ্ছিল বাইরে শীত কিরকম ঘনিয়ে আসছে। সে শীত যখন তার চরমে পৌঁছেছে, তখনও শবনম তার জুলফ কানের পেছনে ঠেলে দিতে দিতে দীর্ঘশ্বাস ফেলে বললে, এ কি নেমুখারামের চূড়ান্ত নয় যে বাড়িতে 20টি বছর কাটিয়েছি সেটার নিজের আপন বাড়ি বলে মনে হচ্ছে না। আর এ বাড়ি আসলে তোমার আপন বাড়িও নয়। এ বাড়িতে তো আমার শাশুড়িমা তোমাকে জন্ম দেননি। তবু মনে হচ্ছে এ বাড়িতেই যেন শিশুকাল থেকে আমরা খেলাধুলো, ঝগড়াঝাঁটি, মান অভিমান করে করে আজ আমাদের চরম মিলনে পৌঁছলুম। একটুখানি ভাবলে, তারপর মাথা ঝাঁকুনি দিয়ে বললে, এটাও যেন সম্পূর্ণ সত্য নয়। কেমন যেন মনে হচ্ছে আমরা 2টি শিশু এই বাড়ির আঙিনাতে খেলা করছি, আর ও বাড়ির ছাদে বসে আব্বাজান জানেমন একে অন্যের সঙ্গে গল্প করতে করতে আমাদের দিকে স্নেহ দৃষ্টি রেখে সকল বিপদ আপদ ঠেকিয়ে রাখছেন।
খেলা ছেড়ে ছুটে গিয়ে একবার জানেমানের কোলে বসে জিরিয়ে আসি। আমার মোজাটা খুলতে খুলতে বললে, এই যে লাগলো গোলমাল, এর শেষ কবে আর কোথায় কেউ বলতে পারে না। তোমাকে আবার কখন দেখতে পাবো তাও জানি না। তবে আমার এখন বুক ভরা সান্ত্বনা, ওই বাচ্চা যদি কাল এসে যেত তাহলে আমাকে মহাবিপদে ফেলত। পাগলা ভিড় ঠেলে এসে তোমাকে বিয়ে করতে হতো। এখন আমি নিশ্চিন্ত মনে যাচ্ছি। আমি অবাক হয়ে বললুম, এই শীতে, এত রাত্রিরে? এই সময়টাই সব থেকে ভালো। ডাকুদের দামি দামি ওভারকোট নেই, যেই শীতে বেরোবে। কাল সকালে দেখবে কাবুলে মেলার ভিড়, চোর ডাকাত বেবাক মজুদ। প্রথম লুট আরম্ভ হলেই ওরা সব ঝাঁপিয়ে পড়বে। বাচ্চা তো উপলক্ষ মাত্র। তুমি এদেশের হাল হকিকত জানো অতি অল্প। আমাকে বিশ্বাস করে নিশ্চিন্ত হও। আমি সেদিন তাকে বিশ্বাস করেছি, আজও করি। খুশি হয়ে বললে, এই তো চাই। আমি তপুল খানকে ডাকি। তুমিও যাও, শুয়ে পড়ো। কতক্ষণ ধরে স্যুট পরে আছো? শীতের দেশ বলে আমি সিলোয়ার চুড়িদার পাঞ্জাবি পরে শুই। শোবার ঘরে ঢুকেই বলে, বাহ, কি চমৎকার দেখাচ্ছে তোমাকে। কিন্তু এ আবার কীরকম কুর্তা, দুদিকে চেরা কেন দেখি? হাত ঢুকিয়ে দিয়ে বললে, ও পকেট, ভারী অরিজিনাল আইডিয়া তো। হাতে আবার পট্টি মেরে বোতাম। বুঝেছি, খাবার সময় আস্তিন যাতে ঝোলে ডুবে না যায়। আমি ওরকম একটা করাবো, সবাই বলবে আমি কি অরিজিনাল। তুমি এবারে সৌদিকে নি। 3 দিকে লেপ গুঁজতে গুঁজতে বললে, তুমি কণামাত্র দুশ্চিন্তা করো না। তপুল খান একটা সার্ভে করে এসেছে। আমার কথাই ঠিক, রাস্তায় কাক কোকিল নেই। আচ্ছা, তুমি আমাকে স্বপ্নে দেখবে তো? আমি বললুম, নিশ্চয়ই। মাথার জুলফ কানের দুল দোলাতে দোলাতে বললে, না, তা করতে পারবে না, আমার কড়া মানা। আমি খাটে শুয়ে ড্যাব ড্যাব করে অন্ধকারের দিকে তাকিয়ে থাকবো, আর তুমি তোমার স্বপনচারিণীর সঙ্গে লীলা খেলা করবে, সেটি হচ্ছে না। ও আমার সতীন, দজ্জাল বেটি, ধরার ছোঁয়ার বাইরে। আমি বললুম, তুমিও আমাকে স্বপ্ন দেখলে পারো। আশ্চর্য হয়ে বললে, বলো কি তুমি? তুমি পুরুষ মানুষ, 4টে প্রিয়কে বিয়ে করতে পারো, স্বপ্নে জাগরণে যেরকম খুশি ভাগাভাগি করতে পারো। কিন্তু আমি মেয়ে ছেলে, আমার কেবল তুমি। আমি বললুম, স্বপ্ন হইতে শত শত গুণে প্রিয়তর বলে গুণী। অর্থ আর সুর দুই তার মন পেল। বললে, কান্দাহারে তোমাকে প্রতি রাত্রে স্বপ্নে আহ্বান জানাতুম, তখন তোমাকে বিয়ে করিনি তাই। আচ্ছা, এবারে তুমি চুপ করো আর চোখ বন্ধ করো। উঠে গিয়ে আলো নেবালো। ড্রয়িং রুম থেকে ও ঘরে সামান্য আলো আসে। আমার ছোট্ট চারপাইটির কাঠের বাজুতে হালকাভাবে বসে সেই আধো আলো অন্ধকারে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমি বন্ধ চোখে সেটা চোখের তারাতে তারাতে দেখতে পেলুম। এবারে তার নিঃশ্বাস আমার ঠোঁটে এসে লাগছে। ভীরু পাখির মতো একবার তার ঠোঁট আমার ঠোঁট স্পর্শ করলে, দুবার, শেষবারে একটু অতি ক্ষীণ চাপ। এই অভিজ্ঞতা আমার জীবনেই প্রথম নয়। কৈশোরে যখন ওষ্ঠাধরের গোপন রহস্য আধা আধা কল্পনায় বুঝতে শিখছি, আমি তখন আকাশের তারার সঙ্গে মিতালি পাতাবার জন্যে রাত্রি যাপন করতুম খোলা বারান্দায়। শরতের ভোরবেলা দেখতুম পাশের শিউলি গাছের বিরহ বেদনা। ফোঁটা ফোঁটা চোখের জলের শিউলি আমার চতুর্দিক ছড়ানো। এক ভোরে অনুভব করলুম ঠোঁটের ওপর তারই একটি, এ সেই হিমিকা মাখা শবনম ভেজা শিউলি। শবনমের কথা অক্ষরে অক্ষরে ফলল। পরদিন সকাল থেকেই কাবুল শহরের আশেপাশের চোর ডাকু এসে রাজধানী ভর্তি করে দিলে। দাগি খুনিরাও নাকি গা ঢাকা থেকে নিষ্কৃতি পেয়েছে, কারণ পুলিশ হাওয়া, শান্তি গায়েব। এতে করে আর 5 জন কাবুলি যতখানি ভয় পেয়েছে, আমিও পেয়েছি ততটুকু। আসলে আমার বেদনা অন্যখানে। দেউড়িতে দাঁড়িয়ে দেখি রাস্তা থেকে মেয়েরা সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছে। বেবোরকার তো কথাই হচ্ছে না, ফ্যাশনেবল বোরকাও দূরে থাক। দাদিমা নানিমার তাম্বুপানা বেঢপ বোরকার ছায়া পর্যন্ত রাস্তায় নেই। শবনম আসবে কি করে?
দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা সেই মারাত্মক শীতে দেউড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ফাটিয়ে ফেলেছি। কখন প্রথম বোরকা বেরোবে, কখন প্রথম বোরকা দেখতে পাব। ব্যর্থ ব্যর্থ, আরেকটা দিন ব্যর্থ। জাগিনু যখন উষা হাসে নাই, সুধানু সে আসিবে কি। চলে যায় সাঁঝ, আর আশা নাই, সে তো আসিল না হায় সখী। নিশীথ রাত্রে ক্ষুব্ধ হৃদয়ে জাগিয়া লুটাই বিছানায়, আপন রচন ব্যর্থ স্বপন দুঃখ ভারে নুয়ে ডুবে যায়। সত্যেন দত্তের অনুবাদ। জার্মান কবি হাইনে আসলে ইহুদি, অর্থাৎ প্রাচ্য দেশীয়। অসহায় বিরহ বেদনার কাতরতা ইউরোপীয়রা বোঝে না। তাদের কাব্য সঞ্চয়নে এই কবিতা ঠাঁই পায় না। অথচ এই কবিতাটি ত্রিপদীতে গেঁথে দিলে কোন গোসাই বলতে পারবেন এটি পদাবলী কীর্তন নয়? এ তো সেই কথাই বলছে, মরমে ঝুরিয়া মরি। 1 মাস হতে চলল, তোপলখানি বা কোথায়? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতাব আলীর লেখা প্রেমের উপন্যাস শবনম। আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।